ওকে, দেখে নাও। তো প্রথমে আমরা দেখে নেব ইউজ টু। দেখো, ইউজ টু কথার বাংলা অর্থ হচ্ছে করতাম বা করতো, মানে কোনো একটা কাজ করতাম বা করতো, এরকম বাংলাতে শেষে অর্থটা আসবে। যেমন ধরে নাও যে অতীতকালে তুমি যখন স্কুলে পড়াশোনা করতে, হয়তো তুমি কি করতে বলো তো, ড্যান্স করতে, মানে নাচ করতে, ঠিক আছে? কিংবা তুমি যখন পড়াশোনা করতে তখন তুমি বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে, বুঝতে পারছো? মানে কোনো একটা কাজ তুমি অতীতকালে হ্যাবিচুয়ালি অথবা রিপিটেডলি কোনো একটা কাজ করতে, কিন্তু সেই কাজটা প্রবাবলি তুমি আর এখন করো না। এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ টুকে ব্যবহার করি। ইন সিম্পল ওয়ার্ড, যে ধরে নাও আমি আমার কথা নিচ্ছি যে অতীতকালে আমি কোনো একটা কাজ রিপিটেডলি অথবা অভ্যাসগতভাবে কোনো একটা কাজ করতাম, কিন্তু সেই কাজটা আর আমি করি না, সেই ক্ষেত্রে আমরা ইউজ টুকে ব্যবহার করব। যেমন ধরে নাও যে কি ছোটবেলায় আমি নাচ করতাম, কিন্তু সেই নাচটা কিন্তু এখন আর আমি করি না। তো এই যে আমি ছোটবেলায় নাচ করতাম, অর্থাৎ ছোটবেলায় আমার নাচ করা একটা মানে রিপিটেডলি অ্যাকশন ছিল, মানে একটা অভ্যাসগত কাজ ছিল যে আমি নাচ করতাম, কিন্তু সেই কাজটা কিন্তু এখন আমি আর করি না। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইউজড টু ব্যবহার করব, যেটা বাংলা অর্থ কি আসবে? করতাম বা করতো, এরকম শেষে বাংলা মানে অর্থটা আসবে, ঠিক আছে? প্রথম বাক্যটা কি বলছে দেখো, আমি নাচ করতাম। আমি নাচ করতাম, কিন্তু নাচটা কিন্তু এখন আর করি না, ঠিক আছে? আমি নাচ করতাম, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইউজড টু। দেখে নাও তাহলে এখানে কি হবে, আই ইউজড টু ড্যান্স। দেখো, দেখতে পেলে? আই ইউজড টু ড্যান্স মানে আমি নাচ করতাম। খুবই সহজ হয়ে গেল। তারপরে তুমি বুঝতে পারলে যে এই যে নাচ করাটা, এটা অতীতকালে একটা অভ্যাসগত কাজ ছিল, যে কাজটা তুমি মানে বারবার করতে, কিন্তু সেই কাজটা এখন তুমি আর করো না। এই সেন্সের ক্ষেত্রে ইউজ টু কে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। তো আমি নাচ করতাম মানে আই ইউজ টু ড্যান্স, মানে আমি নাচ করতাম, ঠিক আছে? তারপরে কি চলে এলো, আমরা ফুটবল খেলতাম। ধরে নাও তুমি স্কুলে পড়াশোনা করেছো, ঠিক আছে? তো ছোটবেলাতে কি করতে, যে হয়তো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে, একটা অভ্যাসগত কাজ ছিল যে প্রতিদিন ফুটবল খেলতাম, মানে একটা অভ্যাস হয়ে গেছিল, হ্যাবিট হয়ে গেছিল একটা, কিন্তু সেই কাজটা তুমি আর এখন করো না। তো এবার তোমার মানে শৈশবকালের কথাগুলো তুমি এখন হয়তো শেয়ার করছো, তুমি কোনো তুমি তোমার কোনো বন্ধুর সঙ্গে, তখন কি বলবে যে কি আমরা মানে ফুটবল খেলতাম, আমাদের মানে আমরা ফুটবল খেলতাম আমাদের স্কুল লাইফে, অথবা ছোটবেলায় আমরা ফুটবল খেলতাম, বুঝতে পারছে? তো দেখো, আমরা ফুটবল খেলতাম, এখানে তোমাকে মাথায় রাখতে হবে এটা একটা কাজ যেটা অতীতকালে আগে রিপিটেডলি বা হ্যাবিচুয়ালি করা হতো, অভ্যাসগতভাবে কিংবা বারবার এই কাজটা করা হতো, কিন্তু সেই কাজটা এখন আর করে না, ঠিক আছে? তো আমরা ফুটবল খেলতাম, আমরা ইংলিশ কি হবে? উই। উই আবার ইউজড টু দিয়ে দেব, উই ইউজড টু প্লে। দেখো, উই ইউজ টু প্লে ফুটবল। উই ইউজ টু প্লে ফুটবল, অর্থাৎ আমরা ফুটবল খেলতাম। উই ইউজ টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতাম। ক্লিয়ার? এখানে একটা জিনিস নোটিস করো যে ইউজ টু এর পরে কি বসেছে? ভার্বের এক নম্বর ফর্ম। এখানে দেখে নাও, ইউজ টু নিয়েছি, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম, ঠিক আছে? তো সেন্টেন্সের গঠনটা তৈরি করাও খুব সহজ। সাবজেক্ট নিয়ে নিবে, যেমন দেখে নাও, উই সাবজেক্ট, আই সাবজেক্ট, ইউজ টু বসাবে, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম। এবার বাকি তুমি অবজেক্ট লাগাতেও পারো যদি অবজেক্ট প্রয়োজন হয় তাহলে, আর না হলে অবজেক্ট যদি মনে হয় যে অবজেক্ট প্রয়োজন নেই তাহলে দিবে না, ঠিক আছে? তো দেখতে পেলে সাবজেক্ট, ইউজ টু, ভার্বের এক নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, ঠিক আছে? আর কখনো কখনো অবজেক্ট নাও হতে পারে। তো প্রথমটা কেসে দেখে না, এখানে কোনো অবজেক্ট নেই। আমি নাচ করতাম, আই ইউজ টু ড্যান্স, দ্যাটস ইট। আমরা ফুটবল খেলতাম, উই ইউজ টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতাম। ক্লিয়ার? এবার তারপরে দেখে নাও, সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো। ধরে নাও যে কি আমি যদি বাক্যটা বলা যে সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো, ঠিক আছে? তো ধরে নাও সে তার কলেজ লাইফে কি বলতো, তার বন্ধুদের সঙ্গে প্রচুর ঘুরে বেড়াতো, মানে একটা অভ্যাস হয়ে গেছিল, একটা মানে রিপিটেডলি ভাবে ঘুরে বেড়াতো, তাদের সঙ্গে আড্ডা পড়তো। সেই কারণে আমি সেন্টেন্সটা বললাম যে সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো, মানে একটা অভ্যাসগত কাজ হচ্ছে অতীতকালে, যে কাজটা এখন কিন্তু আর করে না, প্রবাবলি এখন সে আর তাদের বন্ধুদের সঙ্গে সেই রকম ভাবে আড্ডা মারে না কিংবা ঘুরে বেড়ায় না, ঠিক আছে? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ টুকে ব্যবহার করব। তাহলে এই বাক্যটা কি হবে? সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো। তাহলে
সে এর ইংলিশ কি দেবো আমরা হি হি সাবজেক্টের পরে পরে কি দিতে হবে ইউজড টু বসাতে হবে হি ইউজড টু হি ইউজড টু এবার ঘুরে বেড়ার ইংলিশ কি দেবো আমরা হ্যাং আউট বন্ধুদের সঙ্গে আড্ডা মারার ক্ষেত্রে সবথেকে উপযুক্ত ওয়ার্ড হচ্ছে হ্যাং আউট করা মানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ঘুরে বেড়ানো হি ইউজড টু হ্যাং আউট হি ইউজড টু হ্যাং আউট উইথ হিজ ফ্রেন্ড with his friends সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো ওকে তাহলে বুঝতে পারলে যে ইউজ টু কে আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব ওকে সো এবার আমরা গেট প্লাস ইউজ টু এর ব্যবহারটা জেনে নেব তো গেট প্লাস ইউজ টু এর ব্যবহার জানার আগে আমাদেরকে আগে বাক্যগুলোকে পড়তে হবে নাহলে বুঝতে পারবো না কি বলছে দেখো আমার ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে আমার ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে মানে তো না যে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে প্রথম তো ভিডিও তৈরি করার অভ্যাস হবে না ঠিক আছে তো কি বলছে আমার ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে মানে ভিডিও তৈরিটা করছে আর আস্তে আস্তে কি হচ্ছে বলে তো যে ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে সো এরকম ভাবে আমরা এটাও বলতে পারি যে আমার ফুটবল খেলার অভ্যাসটা হচ্ছে এরকম ধরনের বাক্য বলে থাকি এই যে অভ্যাস হচ্ছে এই সেন্সের ক্ষেত্রে আমরা গেট প্লাস ইউজ টু এর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি ঠিক আছে তারপরের বাক্যটা দেখে না তোমার গাড়ি চালার অভ্যাস হয়ে যাবে তোমার গাড়ি চালানোর অভ্যাস হয়ে যাবে দেখো এখানে অভ্যাস হয়ে যাবে মানে এখানে অভ্যাসটা হয়নি অভ্যাস হচ্ছে না ফিউচার টেন্সের কথা বলছি যে তোমার অভ্যাস হয়ে যাবে তো এই সেন্সের ক্ষেত্রে কি হবে আমাদেরকে গেট প্লাস ইউজ টু কে ব্যবহার করতে হবে তাহলে দেখো এটা বাক্য টেন্সের অনুসারে কিন্তু আলাদা আলাদা এখানে বলছে অভ্যাস হচ্ছে মানে বর্তমানে অভ্যাসটা তৈরি হচ্ছে আর এখানে বলছে কি তোমার গাড়ি চালার অভ্যাস হয়ে যাবে অভ্যাস হচ্ছে না কিন্তু ইন ফিউচার হয়ে যাবে ঠিক আছে শেষের বাক্যটা দেখো দার্জিলিং এর মানুষদের ঠান্ডা আবহাওয়ার অভ্যাস হয়ে যায় দার্জিলিং এর মানুষদের ঠান্ডা আবহাওয়ার অভ্যাস হয়ে যায় ঠিক আছে এখানে আমি অভ্যাসটা লিখতে ভুলে গেছি আমি লিখে দিচ্ছি দার্জিলিং এর মানুষদের ঠান্ডা আবহাওয়ার অভ্যাস হয়ে যায় বুঝতে পারলে তাহলে এখানে একটা জিনিস নোটিস করো যে এটা মানে প্রেজেন্ট টেন্স অনুসারে বললে যে দার্জিলিং এর মানুষের ঠান্ডা আবহাওয়ার অভ্যাস হয়ে যায় কারণ দার্জিলিং এমন একটা জায়গা যেখানে সবসময় আবহাওয়া মনোরম একদম ঠান্ডা মাঝে মাঝে বৃষ্টি পড়বে তারপরে বরফ পড়ে ঠিক আছে এরকম ব্যাপারটা তো যাই হোক তাহলে তিনটি বাক্য কিন্তু একদম আলাদা আলাদা রয়েছে টেন্স অনুসারে কোনটাতে বলছে অভ্যাস হয়ে যাবে আর কোনটাতে বলছে অভ্যাস হয়ে যায় আবার কোনটাতে বলছে অভ্যাস তৈরি হচ্ছে তো এই সমস্ত বাক্যগুলিকে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গেট প্লাস ইউজ টু যেটা অর্থ হচ্ছে অভ্যাস হওয়া তো এবার কি করতে হবে যে আমার ভিডিও তৈরি করা অভ্যাস হচ্ছে তো এই ক্ষেত্রে যেহেতু কাজটা কন্টিনিউয়াস মানে অভ্যাসটা হচ্ছে তাহলে আমরা ব্যবহার করব আই অ্যাম দিব তারপরে গেটিং গেট থেকে কি হয়ে গেল গেট থেকে গেটিং আই অ্যাম গেটিং ইউজড টু মেকিং ভিডিওজ দেখো এখানে একটা জিনিস নোটিস করো আমি কি দিলাম আই অ্যাম গেটিং ইউজড টু মেকিং ভিডিওজ মানে কি আমার ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে যেহেতু কাজটা একটা অনগোয়িং প্রসেস মানে অভ্যাসটা তৈরি হচ্ছে ওকে ইটস অ্যান অনগোয়িং অ্যাকশন কাজটা চলছে তার জন্য আমরা কি করলাম গেট ইউজড টু না দিয়ে গেটিং ইউজড টু করে দিলাম বাস ব্যাপারটা বুঝতে পারছো তো যেহেতু কাজটা হচ্ছে তো আমরা গেট ইউজ না লাগিয়ে কি করলাম গেটিং ইউজ টু দিয়ে দিলাম যেহেতু কাজটা হচ্ছে মানে এটা নয় শুধু গেটই দিব মানে আমি শুধু গেটের ফর্মুলাটা বোঝাচ্ছি যে গেটকে কত রকমভাবে ব্যবহার করা যায় তো যেহেতু কাজটা চলছে মানে হচ্ছে তার জন্য আমরা গেটের পরিবর্তে কি দিলাম গেটিং ইউজ টু সো আই অ্যাম গেটিং ইউজ টু মেকিং ভিডিওজ মানে আমার ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে ঠিক আছে এবার হলে তুমি বলবে যে কি আমার নাচ করার অভ্যাস তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাচ করার অভ্যাস তৈরি হচ্ছে তাহলে কি বলবে একই স্ট্রাকচার আই অ্যাম গেটিং ইউজ টু ড্যান্সিং আই অ্যাম গেটিং ইউজ টু ড্যান্সিং আমার নাচ করার অভ্যাস হচ্ছে বুঝতে পারছো তো যখন কোনো একটা কাজের অভ্যাস হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো গেট থেকে গেটিং করে দিব আর অক্সিলারি ভার্ব দিয়ে দেবো আই এর পরে অ্যাম দিয়ে দেবো
আই এম গেটিং ইউজ টু মেকিং ভিডিওস। ক্লিয়ার? এবার 2 নম্বরটাতে কি বলছে, তোমার গাড়ি চালার অভ্যাস হয়ে যাবে। ধরে নাও যে তোমার একটা বন্ধু আছে যে মানে গাড়ি চালাতে ভয় পাচ্ছে, মানে গাড়ি চালাতে জানে না, ও টেনশনে আছে যে আমি কিভাবে গাড়ি চালাবো। তো এবার তুমি কি বলবে, তুমি এটা তখন বলবে যে কি অত চাপ নিতে হবে না, ধীরে ধীরে তোমার গাড়ি চালার অভ্যাস হয়ে যাবে। একটা যে অভ্যাস সেটা কি বলছে হয়ে যাবে, মানে কাজটা এখন হয়নি, ইন ফিউচার হবে। সেক্ষেত্রে কি করবো আমরা, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আগে দিয়ে দিব ইউ উইল লাগিয়ে দিলাম, ইউ উইল, আবার দিলাম গেট ইউজ টু। দেখো গেট প্লাস ইউজ টু আছে, আমরা দিলাম গেট ইউজ টু ড্রাইভিং আ কার। দেখতে পেলে? তাহলে ইউ উইল গেট ইউজ টু ড্রাইভিং আ কার, তোমার গাড়ি চালার অভ্যাস হয়ে যাবে। তাহলে এটা দেখতে পেলে, এটা কিন্তু ফিউচার অ্যাকশন, যেটা অভ্যাসটা তৈরি হয় ইন ফিউচার হয়ে যাবে। তার মানে গেট দিয়ে একটা জিনিস বুঝে না, যে গেট দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সেও মানে কোনো একটা কাজ হচ্ছে এই সেন্সেও বাক্য তৈরি করতে পারি। তখন গেট থেকে গেটিং হয়ে গেল, আর গেটিং নিচ্ছি তার মানে তো অ্যাম নিতে হবে, আই অ্যাম গেটিং। ঠিক আছে? এবার এটাকে ফিউচার টেন্সেও করতে পারি, ফিউচার টেন্সে যেমন শ্যাল উইল বসে, তার জন্য আমরা উইল বসিয়ে দিয়েছি, ইউ উইল গেট ইউজ টু ড্রাইভিং আ কার, তোমার গাড়ি চালার অভ্যাস হয়ে যাবে। আর এই সিস্টেমটা কিন্তু সব ক্ষেত্রেই সেম, মানে যেটা মানে যে কাজটাতে অভ্যাসটা হবে বা হচ্ছে সেটা কিন্তু আইএনজি ফর্মে। ঠিক আছে? দেখো এখানে মেক থেকে মেকিং, ড্রাইভ থেকে ড্রাইভিং। ঠিক আছে? এবার কি বলছে দেখো, দার্জিলিং এর মানুষদের ঠান্ডা আবহাওয়ার অভ্যাস হয়ে যায়। মানে এটা কিন্তু ফিউচার টেন্সের বলছে না, এটাও বলছে না যে অভ্যাস হচ্ছে, এটা মানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, যে অভ্যাস হয়ে যায়। তাহলে এটা কি দেবো, যে পিপল ইন দার্জিলিং get used to কিসের, এখানে কিন্তু কোনো কিন্তু অ্যাকশনের কথা বলছে না। পিপল ইন দার্জিলিং গেট ইউজ টু, দার্জিলিংয়ের মানুষদের অভ্যাস কি বলতো হয়ে যায় কিসে বলতো, ঠান্ডা আবহাওয়ায়। দিস ইজ নট অ্যান অ্যাকশন, রাইট? তাহলে এটা আমাদের কি দেবো, কোল্ড ওয়েদার, ইউজ টু কোল্ড ওয়েদার। তাহলে বুঝতে পারলে যে দার্জিলিং এর মানুষের ঠান্ডা আবহাওয়ার অভ্যাস হয়ে যায়। তাহলে পিপল ইন দার্জিলিং গেট ইউজ টু কোল্ড ওয়েদার। আশা করি বুঝতে পারলে। তো ওকে, সো এবার আমরা am is are প্লাস ইউজ টু এর ব্যবহার এবং am is are প্লাস ইউজ টু কে কোন সেন্সে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জেনে নেব। ওকে, তো প্রথমে মাথায় রাখুন যে am is are প্লাস ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত। ওকে, যেমন ধরে না যে যখন তুমি কোনো একটা কাজ প্রথম শুরু করবে, তুমি কিন্তু সেই কাজটাতে অভ্যস্ত হবে না। সাপোজ তুমি প্রথম দিন ফুটবল খেলাতে জয়েন করলে, তাহলে কি হবে, প্রথম দিনই কিন্তু তোমার ফুটবল খেলাতে অভ্যাস তৈরি হবে না। ফুটবল খেলাটা প্রতিদিন খেলবে, তার ব্যাপারে বেশি বেশি করে এক্সপ্লোর করবে, জানবে, তবেই কি হবে, যেমন একটা টাইম আসবে যে তুমি ফুটবল খেলাতে অভ্যস্ত হয়ে যাবে। ওকে, যেমন ধরে না যে একটা বাচ্চা ছেলে স্কুল যেতে চাইছে না প্রথম দিন, দ্বিতীয় দিনে যেতে চাইছে না, কিন্তু সেই ছেলেটা আস্তে আস্তে করে একদিন করে 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 যখন বারবার যেতে থাকবে, তার কি হবে বলতো, স্কুল যাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন তার বাবা মা বলতে পারে যে কি আমার ছেলে স্কুল যাওয়ার অভ্যাস হয়ে গেছে। এই যে অভ্যাস হয়ে গেছে মানে অভ্যাসটা কমপ্লিটেড হয়ে গেছে, এই সেন্সের ক্ষেত্রে আমরা am is are প্লাস ইউজ টিকে ব্যবহার করব, যেটা বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত। ঠিক আছে? যে অভ্যাসটা তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, দ্যাটস ইট। ওকে, এবার আমি বলে দিই সেন্টেন্স তৈরি করবে কিভাবে। দেখো am is are যেটা হয়েছে না, এটা সাবজেক্ট অনুসারে নিতে হবে। যদি আই থাকে তাহলে am, ইউ থাকলে আর, হি থাকলে ইজ। দেখো না, হি ইজ নিয়েছি, দে আর নিয়েছি, মানে সাবজেক্ট অনুসারে am is are বসাবো, তারপরে ইউজ টু বসাবো। ক্লিয়ার? ওকে, যেমন করে আমরা বলে থাকি দেখি, আই অ্যাম হ্যাপি, আমি সুখী, আই অ্যাম স্যাড, আমি দুঃখী। এবার যখন আমি বলবো যে কি আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত, দ্যাটস ইট। মানে সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করো একদম সহজ। ওকে, সো প্রথম বাক্যটা দেখে না কি বলছে, আই অ্যাম ইউজ টু দিস, আমি এটাতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু দিস, আমি এটাতে অভ্যস্ত, তাই তো? দেখো সাবজেক্ট নিয়ে নিয়েছি, এবার আই এর পরে অ্যাম বসে, তার জন্য আমরা অ্যাম বসিয়ে দিয়েছি, আই অ্যাম, তারপরে ইউজ টু লাগিয়ে দিয়েছি, প্লাস ইউজ টু বলেছে, ইউজ টু দিস,
মানে কি আমি এটাতে অভ্যস্ত। আর দেখো আমি বাংলা লিখিনি, কারণ বাংলা লিখলে গেলে বেশি উদাহরণগুলো দিতে পারা যাবে না, তার জন্য আমি ইংলিশটা লিখেছি, কিন্তু আমি সুন্দর করে তোমাদের মানে এর অর্থগুলোকে এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি যে কি সম্পূর্ণ ইংলিশে লেখা আছে, এগুলোকে আমি সুন্দর করে তোমাদের সঙ্গে মানে মানেটা সুন্দর করে বলে দেবো। তো আই অ্যাম ইউজ টু দিস মানে কি বলতো, আমি এটাতে অভ্যস্ত, দ্যাটস ইট, খুবই সহজ। এবার দেখে নাও, এবার তুমি ধরো না ফুটবল খেলাতে অভ্যস্ত, ঠিক আছে? সাপোজ যে তুমি কোথাও বেড়াতে গেলে, মানে তোমার বন্ধুর বাড়ি বেড়াতে গেলে, সেখানে কি হচ্ছে যে তোমার আরো মানে তোমার বন্ধুগুলো কি খেলছে, যে ফুটবল খেলছে, ঠিক আছে? এবার তোমাকে বলছে তুমি কি ফুটবল খেলতে জানো, তো তুমি কি বলবে, হ্যাঁ আমি ফুটবল খেলাতে অভ্যস্ত, তাই তো? তো এই যে অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা ইউজ টু কে ব্যবহার করবো, মানে আমি জানি প্লাস ইউজ টু। তাহলে দেখো আই অ্যাম, আই এর পরে অ্যাম বসে অ্যাম নিয়েছি, ইউজ টু প্লেইং ফুটবল, মানে আমি ফুটবল খেলাতে অভ্যস্ত, মানে আমার ফুটবল খেলার অভ্যাস আছে অ্যাকচুয়ালি। দেখো আই অ্যাম ইউজ টু মানে আমি অভ্যস্ত কি করতে, প্লেইং ফুটবল, ফুটবল খেলতে। আই এম ইউজ টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত। বাট বুঝতে পারছো? এবার একটা জিনিস মাথায় রাখবে, যে যদি কোনো নাউন থাকে তাহলে তো ওটা নাউনটাই সম্পূর্ণ বসিয়ে দিলে, কিন্তু ধরে নাও যে কোনো ভার্ব, মানে কোনো একটা কাজে যখন তুমি যেমন প্লেইং খেলা একটা কাজ, ড্রিঙ্কিং জলপান করা একটা কাজ, তো যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে সেটা, তাহলে সেটা কিন্তু আইএনজি ফর্মে আসবে। যেমন ধরো প্লে থেকে প্লেইং এসছে, তো ইউজ টু এর বলে আইএনজি ফর্মটাকে তোমরা বসাবে, ঠিক আছে? আর যদি নাউন থাকে, ঠিক আছে, তাহলে নাউনটাই সম্পূর্ণ বসিয়ে দিবে, সেটাকে আইএনজি করতে হবে না। বেসিক্যালি বলতে চাইছি, যদি কোনো ভার্ব থাকে, যে ভার্ব মানে তো কাজ, তো কোনো কাজে যদি অভ্যস্ত হয় তাহলে এই ভার্বটাকে আইএনজি ফর্মে দিতে হবে। তাহলে আই অ্যাম ইউজ টু, দেখো এটার মানে কি হচ্ছে, আমি অভ্যস্ত কিসে, প্লেইং ফুটবল, ফুটবল খেলতে অথবা ফুটবল খেলায়, ক্লিয়ার? তারপরে কি বুঝাবে, তাহলে এটার পুরো মানেটা বলে দিই, আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলাতে অভ্যস্ত। তারপরে ছিল এটা হি ইজ, এবার দেখো সাবজেক্ট হি, তার জন্য আমরা ইজ নিয়েছি, কি বলেছে, তারপরে ইউজ টু মানে নিয়েছি, আর কি বলেছি, যে কাজটাতে তুমি অভ্যস্ত হবে সেই ভার্বটাকে আইএনজি ফর্মে দিবে। হি ইজ ইউজ টু ওয়ার্কিং টিল লেট নাইট, সে লেট নাইট পর্যন্ত অর্থাৎ বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত, বুঝতে পারছো? দে আর ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, মানে কি তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, মানে তাদের ঠান্ডা জল পান করার অভ্যাস রয়েছে, এরকম ব্যাপারটা। তাহলে দে আর ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, মানে ওদের ঠান্ডা জল পান করার অভ্যাস রয়েছে। তাহলে দেখো দে এখানে আর নিয়েছি কেন বলো তো, কারণ দে মানে তারা সাবজেক্ট একজনের বেশি বোঝাচ্ছে, আবার ইউজ টু নিয়ে নিয়েছি, আর তারপরে কি বলেছি, যে মেন ভার্বটা হয়ে যাবে আইএনজি ফর্মে, দেখো আইএনজি ফর্মে ওয়ার্ক মানে ড্রিঙ্কিং, তারপরে দিয়েছি কোল্ড ওয়াটার, ঠিক আছে, মানে তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, ক্লিয়ার? ওকে, তারপরে কি আছে, এবার আমরা তো এগুলো পজিটিভ দেখলাম, তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে কি অ্যাম ইজ আর সাবজেক্ট অনুসারে বসবে, তার দেখো আই পরে অ্যাম, আই পরে অ্যাম, হি এর পরে ইজ, দে এর পরে আর, ক্লিয়ার? তারপরে ইউজ টু বসাবে, ইউজ টু বসিয়ে দিয়েছি, তারপরে যে কাজটাতে অভ্যস্ত সেটা আইএনজি ফর্মে হবে, আইএনজি ফর্মে দিয়ে দিয়েছি। এবার যদি কোনো নাউন থাকে, ঠিক আছে, নাউনটাকে বসিয়ে দিব, ওটা কিন্তু আইএনজি ফর্মে দিতে হবে না, ঠিক আছে? কি বলে দেখো আই এম নট ইউজ টু ওয়াকিং অন ফুট, বলছে আমার পায়ে হাঁটার অভ্যাস নেই। তাহলে কি হবে, যখন বাক্যটাকে নেগেটিভ করবে তখন আমরা কি দিব, নট ইউজ টু দিব। সাবজেক্ট অনুসারে আমি জারি থাকবে, ওটা নিয়ে চাপ নিতে হবে না, যেটা বলেছিলাম ভার্বগুলো আইএনজি ফর্মে হবে ওটাই হবে, শুধু নট ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে আই অ্যাম নট ইউজ টু ওয়াকিং অন ফুট, অর্থাৎ আমার পায়ে হাঁটার অভ্যাস নেই, অথবা আমার হাঁটার অভ্যেস নেই, বুঝতে পারছো ব্যাপারটা? মানে বাক্যটা নেগেটিভ কিভাবে পড়ে আমি সেটা তোমাদের বুঝালাম। তাহলে নেগেটিভ হলে কি দেবো, শুধু নট ইউজ টু ব্যবহার করতে হবে, সব কিছু সেম থাকবে, এভরিথিং ইজ সেম, শুধু নট ইউজ টু ব্যবহার করবো। আই এম নট ইউজ টু ওয়াকিং অন ফুট, আমার পায়ে হাঁটার অভ্যাস নেই, ক্লিয়ার? এবার চলে এলো মাই বস ইজ নট, আবার ইজ নট ইউজ টু দিয়েছি, দেখো ইজ নট ইউজ টু, আচ্ছা এখানে টুটা দিয়ে দিলাম, হ্যাঁ, ইজ নট টু, my boss is not used to hearing a no, আমার বসের না শোনার অভ্যাস নেই, বুঝতে পারছো?
আমার বসের না শোনার অভ্যাস নেই। তো এই সেন্সের ক্ষেত্রে দেখো বাক্যটাকে আমি নেগেটিভ করলাম, নট ইউজ টু ব্যবহার করেছি, তারপরে হিয়ারিং, এই যে শোনা একটা কাজ, তার জন্য হিয়ারিং দিয়ে দিয়েছি। মাই বস ইজ নট ইউজ টু হিয়ারিং, আমার বসের না শোনার অভ্যাস নেই। ক্লিয়ার? তাহলে অ্যাম ইজ আর প্লাস ইউজ টু কে কিভাবে ব্যবহার করতে হয় আশা করি তোমরা সেই ব্যাপারে বুঝতে পারলে।